স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন? না না, অ্যাটেন্ডেন্স নেই। ওকে, so communication networks is a network of link and nodes that actually responsible for passing the messages from one part to the another part. দুটো মোবাইল ডিভাইস or the transceiver যদি কানেক্টেড হয় থ্রু এ কমিউনিকেশন লিংক বলতে কি বোঝায়, এই লিংকের জায়গাটাতে আমাদের দু ধরনের লিংক থাকতে পারে। একটাকে আমরা বলে থাকি হলো কি ওয়ার্ড লিংক, অথবা আরেকটাকে বলি ওয়্যারলেস। এই দুই ধরনের লিংকই এখন পর্যন্ত অ্যাভেলেবল, বাট ইন ফিউচার এই দুটো জায়গাতে আরেকটা লিংক অ্যাড হবে, সেটা হলো কি ফোটনিক। দ্যাট মিনস লাইট ইউজ করে একটা লিংক তৈরি হচ্ছে। অলরেডি there are some devices, industrial devices that uses these photonic devices to interconnect these nodes. Okay, so এই ডেফিনিশন থেকে আমরা কমিউনিকেশন নেটওয়ার্ক বললে আসলে কতগুলো প্যারামিটার আমরা দেখতে পাই। একটা হলো গিয়ে যে দেয়ার মাস্ট হ্যাভ এ লিংক, দুটো ডিভাইসের মাঝখানে লিংক থাকতে হবে, এবং অবভিয়াসলি দেয়ার আর সাম নোডস, অ্যাট লিস্ট টু নোডস, অ্যাট লিস্ট দুটো নোড থাকতে হবে। একটা নেটওয়ার্ক তৈরি করতে হলে অ্যাট লিস্ট দুটো নোড থাকতে হবে। Then there must have a link, and they are capable for passing a messages. Messages means we can say data. Okay, এবং আরেকটা জিনিস থাকবে যেটাকে আমরা বলে থাকি আমাদের এর ভাষায় সেটাকে বলি প্রোটোকল, বা এটাকে আমরা যদি সিম্পল ভাবে বলি সেটাকে বলা হয় রুলস। The rules that govern the data communication, that is called the protocol. So protocols is the rules and regulations, how the node will communicate to each other, how the link will behave, and what are the messages size and the formatted. Okay, so all these are defined in this protocol definition. So communication networks এর ক্ষেত্রে এই চারটা প্যারামিটার অবশ্যই থাকতে হবে। যদি কোনোটা যদি না থাকে তাহলে তাকে কমিউনিকেশন নেটওয়ার্ক বলা যাবে না। আরেকটা থার্ড ক্যারেক্টারিস্টিক্স এই কমিউনিকেশন নেটওয়ার্কস এর, একটা হলো রিলায়েবিলিটি। দ্যাট মিনস আমরা যে মেসেজটা পাস করব, বা মেসেজটা এক সেন্ডার থেকে রিসিভার এন্ডে পৌঁছাবে এবং রিসিভিং এন্ড থেকে আবার সেন্ডিং নোডে পৌঁছাবে, তার একটা রিলায়েবিলিটি থাকতে হবে যে পৌঁছাবেই এটা। দেয়ার শুড হ্যাভ এ গ্যারান্টি যে যে মেসেজটা আমি পাঠাচ্ছি সেন্টার থেকে সেটা কারেক্টেড নোডের কাছে পৌঁছাচ্ছে কিনা, দ্যাট ইজ কল্ড দ্য রিলায়েবিলিটি। কমিউনিকেশন মাস্ট বি টাইম বাউন্ডেড। দ্যাট মিনস আনলিমিটেড সময়ের জন্য হলে হবে না, যে আমি আজকে পাঠালাম 1 বছর পরে গিয়ে পৌঁছালো, নো, তাহলে তাকে কমিউনিকেশন নেটওয়ার্ক বলা যাবে না। তাতে একটা টাইম বাউন্ডনেস থাকতে হবে, যে কতক্ষণ লাগবে, এর বেশি হলে এর বেশি সময় গেলে আমি সেটাকে আর কমিউনিকেশন ধরবো না। এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি, আমরা কাউকে একটা ইনফরমেশন দিলাম যে আজকে তার একটা কি বলবো, যে একটা
পার্টি ইনভাইটেশন আছে, দাওয়াত আছে, বিয়ের দাওয়াত আছে, তো অথবা এত তারিখে একটা বিয়ের দাওয়াত আছে। এই ইনফরমেশনটুকু আমি যাকে দাওয়াতটা দিচ্ছি তার কাছে যদি 1 বছর পরে গিয়ে পৌঁছায়, হ্যাঁ, তাহলে সে তো ইনভাইট ওই পার্টির ওকেশনটাই মিস করে ফেললো। সো এই মেসেজের আর কোনো গুরুত্ব নাই, তাই না? তো এটাকে বলা হচ্ছে কি, যে এই ধরনের একটা টাইম বাউন্ডনেস থাকতে হবে, যে হ্যাঁ, আমি যে ইভেন্টটা করতে চাচ্ছি বা আমি যে মেসেজটা পাঠাতে চাচ্ছি, মেসেজের যে ইম্পর্টেন্টনেস সেটাকে অবশ্যই প্রকাশ করতে হবে উইদিন দ্য টাইম বাউন্ডেড। যদি আমি ইভেন্টের আগেই যদি মেসেজটা পাই তাহলে আই ক্যান জয়েন ইনটু দ্য ইভেন্ট। সো মেসেজের ক্ষেত্রেও তাই, দুটো কম্পিউটার যখন নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করবে, আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করলাম, কিন্তু ব্রাউজিং এর করার পর সার্ভার থেকে আমার কাছে ডাটা আসতে ধরেন 2 দিন লাগবে, তাহলে আমি তো ইনফরমেশনটা চাই এখন, আমার 2 দিন পরে তো দরকার নাই। সো ওই মেসেজ অথবা ওই লিংকের আসলে কোনো ভায়াবিলিটি থাকে না। এবং থার্ড ওয়ান হলো কি কারেক্টনেস। কারেক্টনেস কেন? আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজটা আমি যা পাঠাচ্ছি তাই পৌঁছাচ্ছে কিনা, এটা এনশিওর করতে হয় এই কমিউনিকেশন নেটওয়ার্কের ক্ষেত্রে। সো যদি কারেক্ট ইনফরমেশন, দ্যাট মিনস আমি পাঠালাম যে আপনার আগামীকাল একটি দাওয়াত আছে, হ্যাঁ, মেসেজের ইম্পর্টেন্স হলো গিয়ে টাইমটা, যে কবে আমার দাওয়াত, দাওয়াত এবং টাইম। এখন এই দুটোতে আগামীকাল না হয়ে যদি বলা হয় আগামী বছর, হ্যাঁ, তাহলে দেখা গেল কি অ্যাকচুয়াল ইভেন্ট ইজ হ্যাপেনিং ইজ টুমরো, বাট আই গেট দ্য মেসেজেস ফর দ্য নেক্সট ইয়ার। সো এর কোনো গুরুত্ব নাই। এই যে কারেক্টনেসটা, যে আমি যা পাঠাচ্ছি, যে ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটাই রিসিভিং এন্ড রিসিভ করছে কিনা সেটা থাকতে হবে। এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো যে হ্যাঁ, এটা একটা কমিউনিকেশন নেটওয়ার্ক। ওকে, সো ইউজুয়ালি লিঙ্ক গুলো কি কি, আমরা এগুলো যদি কম্পেয়ার করি উইথ আওয়ার ডেইলি লাইফে, দ্যাট মিনস পিপলস অ্যান্ড রোড। রোডের সাথে পিপল যদি নোড হয়, রোড হলো গিয়ে তার লিঙ্ক। টেলিফোন যদি নোড হয়, সুইচ হলো গিয়ে তার লিঙ্ক। কম্পিউটার যদি নোড হয়, রাউটার হলো গিয়ে তার লিঙ্ক। এন্ড মেসেজেস, মেসেজেস হলো গিয়ে এই ইনফরমেশন, আমরা কোন ধরনের ইনফরমেশন পাঠাতে চাই। এন্ড দ্য নেটওয়ার্কের যে কিটা থাকবে আমি অলরেডি আলোচনা করছি সেই জিনিসগুলো, স্পিড একটা থাকবে এবং ডিস্টেন্স। এই দুটো দিয়ে, এই কি ইনফরমেশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা কমিউনিকেশন নেটওয়ার্ককে ডিফাইন করবো। স্পিড বলতে তাহলে আমার ওই রিলায়েবিলিটি থাকতে হবে, টাইম বাউন্ডনেস থাকতে হবে। স্পিড থাকলে টাইম বাউন্ডনেস চলেই আসবে, হ্যাঁ। এবং ডিস্টেন্সের উপর বেস করে রিলায়েবিলিটি এবং কারেক্টনেস ডিপেন্ড করে। আমি বাংলাদেশ থেকে আমেরিকায় যদি কমিউনিকেশন করতে চাই থ্রু অ্যান ওয়্যার, তাহলে এই কারেক্টনেসটার মাঝখানে অনেকগুলো, এই নেটওয়ার্কের মাঝখানে অনেকগুলো লিঙ্ক ইনকর্পোরেটেড থাকে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত। আমরা বাংলাদেশ থেকে ডাটাটা পাঠাই, সেটা এরকম হতে পারে ইন্ডিয়া, তারপরে ধরেন মিডল ইস্ট ঘুরে, ইউরোপ ঘুরে, তারপরে চলে যায় আমেরিকাতে, মানে সাবমেরিন কেবল হিসেবে। এবং প্রত্যেকটা সাবমেরিন কেবলের পার্ট কিন্তু আলাদা আলাদা দেশ ম্যানেজ করে। সো এই জায়গায় ডিস্টেন্স একটা ফ্যাক্টর। কম্পিউটার দুটো যদি খুব কাছাকাছি থাকে তাহলে তার রিলায়েবিলিটি বাড়বে এবং কারেক্টনেস হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। ডিস্টেন্স যত বাড়বে কারেক্টনেস এবং রিলায়েবিলিটি তত কমতে থাকবে। এখন সেটাকে এনশিওর করাই হলো গিয়ে একটা কমিউনিকেশন নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। সো ওল্ড সিস্টেমে যেটাকে আমরা বলে থাকি ভিক্টোরিয়ান নেট, সেটা আসলে কি, একদম শুরুর দিকে আমরা যদি একটু সিভিলাইজেশনের দিকে একটু যদি তাকাই তাহলে আহ, আজ থেকে প্রায় 2400 BC,
মানে প্রায় 2500 বছর আগে এই কুরিয়ার নেটওয়ার্কটা চালু হয় ইন ইজিপ্টে। এটা হলো ফিজিক্যাল কমিউনিকেশন। এবং এখানে আমি যেটা বললাম ওই যে পিপল অ্যান্ড লিঙ্ক, পিপল অ্যান্ড রোডস, তারাও কিন্তু এক ধরনের পার্ট। আমরা যখন দুজন মানুষ একসাথে কথা বলি তখনও কিন্তু সেটা কি, যে একটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে পড়ে। দ্যাট ইজ নট দ্য কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার হলে কম্পিউটার হবে হলো গিয়ে সেই জায়গাটাতে আমার নোটস, এবং লিঙ্ক গুলো হবে কম্পিউটারের সাথে রিলেটেড। সেটা আমাদের ওয়্যার্ড কানেকশন হতে পারে, ওয়্যারলেস কানেকশন হতে পারে, অথবা যেটা বললাম যে ফোটনিক কানেকশন, যে কোনো একটা কানেকশন হতে পারে। 2500 বছর আগে ইজিপ্টে আসলে এটা শুরু হয়। বাট ইন পোস্টাল সার্ভিস যেটা বলে যে একদম এই যে আমরা যে কমিউনিকেশনের সংজ্ঞাটা দিলাম বা ডেফিনেশনটা বললাম, সেই ডেফিনেশন অনুসারে, এই ডেফিনেশন অনুসারে 550 বিসিতে পোস্টাল সার্ভিস শুরু হয় ইন পার্সিয়া, নাও ইন ইরান। এর আগে যে ছিল না তা কিন্তু না, এর আগেও ছিল। এগুলো হলো কি ফর্মুলেটেড নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের জায়গাগুলোতে আপনারা আমাদের এই এই হিস্ট্রিতে, সিভিলাইজেশনের হিস্ট্রিতে যদি জাস্ট বললাম যে 500 ইয়ার্স অ্যাগো, জাস্ট 500 বছর আগে যদি একটু আহ, ইতিহাসগুলো দেখেন এই বাংলার মেডিভেল বেঙ্গল রিজনের, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে আহ, ওই আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যেটা বলে, হ্যাঁ, আহ, সেটা সিল্ক রোড যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, সেই সিল্ক রোডের একটা কনসেপ্ট নিয়ে চায়না থেকে শুরু করে একদম সেই সিরিয়া পর্যন্ত, হুম, মানে বিভিন্ন ঘুরে, চায়না থেকে শুরু করে চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, হ্যাঁ, তারপরে সিরিয়া, এগুলো ঘুরে একটা রোড তৈরি করা হয়েছিল। আরেকটা রোড তৈরি করা হয়েছিল চায়না থেকে তাজিকিস্তান হয়ে, সেটা অস্ট্রিয়া, অস্ট্রিয়া তো না, এটাকে কি বলে, আর্মেনিয়া, হ্যাঁ, আর্মেনিয়া দিয়ে রাশিয়া পর্যন্ত গিয়ে আবার এই আগের ব্যাংক নোটটার সাথে মিশছে। এই নোটগুলোতে কি হতো, যে আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি সেখান থেকে, যে ধরেন কোনো একটা মেসেজ নিয়ে এরা যেত, এবং রাস্তার মাঝে মাঝে কিছু ওই থাকতো, কি বলে যে এগুলোকে বলা হতো বাংলায় বলে সরাইখানা, বা ধরেন যেখানে একটু বিশ্রাম নেওয়া যেত, হ্যাঁ, আহ, সেই জায়গাগুলো। এবং সেই জায়গাগুলো কিন্তু এক ধরনের হাব বলা যায়। যে একজন তো আর ধরেন এরকম আগের দিনে তো ধরেন 500-600 কিলো পাড়ি দেওয়াটা আসলে খুব টাফ ছিল। তো তারা কি করতো, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এবং সেখানে তাদের আবার আরেকটা লোক থাকতো, যে লোক আবার তাকে ট্রান্সফার করে দিলে সে আবার এটা নিয়ে চলে যেত তার পরবর্তী নোডে বা গন্তব্যে। সেখান থেকে এইভাবে হয়ে একটা মূল নেটওয়ার্ক করতো। তো পার্সিয়া থেকে যেটা চালু হয় সেটাতে ছিল হলো গিয়ে ওই নেটওয়ার্কের ডেফিনেশন অনুসারে যে তার রিলায়েবিলিটি, কারেক্টনেস এবং টাইম বাউন্ডনেস, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মেনে নিয়ে যে সার্ভিসটা শুরু হয় সেটাকে আমরা বলে থাকি যে পোস্টাল সার্ভিস। স্টিল নাও কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে এই পোস্টাল সার্ভিসটাকেই আসলে আমরা ইমপ্লিমেন্ট করছি ইন আওয়ার কম্পিউটার। ওকে, সো এই হলো গিয়ে আমাদের সাবমেরিন কেবল এবং আগের যে টেলিগ্রাফ নেটওয়ার্ক যেটা ছিল, যে বাই দা 1900 বা 19 শতকের দিকে শুরুতে, সেই সময়ে আমরা এই ধরনের এইগুলো শুরু করি। এবং এটাকে ফার্স্ট সাবমেরিন কেবল, যেটা 1850 সালে আসলে এটা তৈরি করা হয়, এবং এই জায়গাটাতে লন্ডন টু নিউ ইয়র্ক, ওকে, এই জায়গায় প্রথম আসলে তারটা তৈরি করা হয়, এবং যেটা তৈরি করা হয় টেলিগ্রাফের জন্য। আমরা যে পোস্টাল সার্ভিসটা ইউজ করি সেই পোস্টাল সার্ভিসের পরের ভার্সন হলো টেলিগ্রাফ। সো সেখান থেকে ধরেন টেলিগ্রাফ থেকে কিছু ডাটা কমিউনিকেশনের মূল যে বেসিক যেগুলো আছে সেগুলো তৈরি হয়। কিরকম, যে স্যামুয়েল মোর্স, আপনারা মোর্স কোডের নাম শুনছেন, মোর্স কোড, এটা সেই মোর্স কোড, সেই মোর্স তৈরি করে, যে 10 মাইল দূর নিয়ে 10টা ওয়ার্ড পার মিনিটে সে ট্রান্সফার করতে পারে। এবং এটা 1985 সাল পর্যন্ত বা 1985 পর্যন্ত এটা স্যার, ইউনিট।
স্যার স্লাইড নাম্বারটা মনে হয় চেঞ্জ করা হয় না, আমরা 2 নাম্বার স্লাইডটা দেখতেছি। জি স্যার। তাই 6 আসছি। আমি আবার শেয়ার দিচ্ছি। আপনারা 2 ছিলেন, এটা দেখেন নাই? না স্যার। আচ্ছা, ওকে। সো আমি আবার এখান থেকে একটু দেখে বলি, এই যে ছবিগুলো আছে এগুলা জাস্ট পুরাতন কিছু বই থেকে নেওয়া ছবি। এবং এখানে প্রথম দিকে একদম আমরা যদি বলি যখন হিউম্যান সিভিলাইজেশন শুরুই হয় নাই, তখন আসলে কি হতো যে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে যোগাযোগ করার জন্য স্মোক সিগন্যাল ডিটেক্ট কি করতো। হ্যাঁ, এটা হলো গিয়ে একটা ছিল হলো গিয়ে একদম শুরুর দিকে, বা আমরা যেটাকে বলে থাকি যে স্টোন এজ যখন ছিল তখন আসলে এই স্মোক এটা শুরু হয়। তার পরবর্তীতে কিন্তু লাইটের যে ব্যবহার বা ফটোনিকের যে কমিউনিকেশন সেটাও কিন্তু আমরা করছি। যেমন ধরেন অনেক দূর থেকে একটা মিরর ইউজ করে সানলাইট দিয়ে আমরা রিফ্লেকশন তৈরি করতাম এবং আরেকটা গ্রুপকে জানান দিতাম অনেক দূরে আছে। হ্যাঁ, সেই ধরনের আমরা জানান দিতাম। ওল্ড নেটওয়ার্ক যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, এবার চেঞ্জ করাতে দেখা যাচ্ছে। জি স্যার। তো ওল্ড নেটওয়ার্ক যেটা ছিল সেটা হলো গিয়ে যে ধরেন ইজিপ্টে এবং পার্সিয়ান নেটওয়ার্কে যেটা বলা হচ্ছিল যে আজ থেকে প্রায় আমাদের দেশে 500 বছর আগেও ধরেন এই ধরনের সিস্টেম ছিল। এবং আমাদের একটা ছিল যে যারা কি বলে যে জেনারেল নলেজ যারা জানেন, একটা কোশ্চেন থাকে যে বাংলাদেশে প্রথম ঘোড়ার ডাক কে প্রচলন করে? এরকম একটা কোশ্চেন ছিল না? কে বলতে পারবেন? এটা একটা মজার একটা আছে, ঘোড়ার ডাক। ঘোড়ার ডাক বলতে বাংলায় কিন্তু এরকম ঘোড়ার ডাক, এই ঘোড়া আর এই ডাক। এই ডাক মানে কিন্তু চিঠি। এটা এরকম না যে ঘোড়া কিভাবে ডাকছে, হ্যাঁ নেই ওইটা না। এটা হলো গিয়ে ঘোড়ার ডাক মানে হলো গিয়ে পোস্টাল সার্ভিস, পোস্টাল। আর ঘোড়া দিয়ে মানে ওই ঘোড়সওয়ার যারা আছে, মানে যারা ঘোড়া ইউজ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এই চিঠিটা পরিবহন করতে, এটাকে বলা হয় ঘোড়ার ডাক। তো পার্সিয়াতে কিন্তু এটা কিন্তু মানে 550 বছর আগে মানে বিসিতে এটার প্রচলন হয়। আর বাংলাদেশে 500 বছর আগে এই সিমিলার এই ডাক ব্যবস্থা বা পোস্টাল সার্ভিসেস ইনক্লুড করে হলো গিয়ে যার নাম হলো গিয়ে শেরশাহ। এই বন্ধু, ঠিক আছে। উনি যখন বাংলার শাসক হিসেবে নিযুক্ত হন, এটা হলো গিয়ে সুলতানাত আমলে, দ্যাট মিনস তখনও কি বলবো যে বাবর, হুমায়ুন, মানে এই মুঘল সম্রাটরা যখন আসে নাই তার আগে, হ্যাঁ তার আগে ছিল সালতানাত ডাইনেস্টি। এই সালতানাত ডাইনেস্টির একজন শাসক ছিল শেরশাহ। শেরশাহ এসে এই ঘোড়ার ডাকটা প্রচলন করে বাংলাদেশে, যে ঢাকা থেকে মুন্সিগঞ্জ, হ্যাঁ একটা চিঠি নিয়ে যাবে, বা তার গভর্নরের কাছে একটা চিঠি নিয়ে যাবে, অথবা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ তখন ছিল না, তখন ধরেন নদিয়ায় ছিল, নদিয়াতে নিয়ে গেল। তো নদিয়া থেকে ধরেন পাটনা, পাটনা থেকে লখনৌ, লখনৌ থেকে দিল্লি। হ্যাঁ, এইভাবে ধরেন যে এই ঘোড়ার করে, এবং এটা খুব সিকিউরড একটা ব্যবস্থা ছিল। এবং তখনকার সময় বলবেন যে তখন সিচুয়েশনটা ছিল এরকম যে কমিউনিকেশন যে লিঙ্ক গুলো ছিল, লিঙ্ক গুলো খুবই ভার্নাবল ছিল। দ্যাট মিনস আমাদের দেশের দেখেন আর ওয়ার্ল্ডের, আমাদের দেশ যখন এটা শুরু করে এই ধরনের প্রপোজাল, যখন এই যে মিডল ইস্ট থেকে যখন শুরু হয় বা সেগুলো আস্তে আস্তে এই দেশের দিকে যখন চলে আসে, আপনারা তখন ইউরোপের ইতিহাস দেখেন, ইউরোপের ইতিহাসে তারা তখনও পশু শিকার করে খায়। হ্যাঁ, তখন তারা মানে ধরেন জঙ্গলে যায়, পশু শিকার করে, একটা মাংস আনে, সেটা শুকায়, কিছু খায়, কিছু শুকিয়ে রাখে, কিছু স্মোক ড্রাই করে। এইভাবেই তাদের চলতো। তাদের ব্যবসা বাণিজ্য ছিল এই পশুর চামড়া বিক্রি।
আর কিছুই ছিল না, নাথিং। ওই সময়ে আমাদের দেশেই ধরেন এই ডাক ব্যবস্থা বা পোস্টাল সার্ভিস তৈরি হয়, যে লিংক রোড গুলো ছিল, এই যে লিংক রোড গুলো যেগুলো ছিল, সেই লিংক গুলোতে এই ধরনের কি বলে যে বিশ্রামাগার তৈরি করা হয়, হ্যাঁ, রেস্ট হাউস, যেগুলো আমরা এই যে ইংলিশে যে বলে যে রেস্ট হাউস, এই রেস্ট হাউসের কনসেপ্ট হলো এইটা, যে এরা এসে এখানে রেস্ট করতো এবং এখানেই আবার কিছু বিনিময় করতো, যে সে আর যাবে না এই পর্যন্ত, তারপরের জন্য তার সেখান থেকে নিয়ে যাবে। তো এই ডাক ব্যবস্থাতে আহ, আহ, কিছু ভার্নারেবল কমিউনিকেশন লিঙ্ক ছিল। তখনকার সময় কি ছিল যে একটা গ্রুপ ছিল, এবং একটা গ্রুপ না, অনেকগুলো গ্রুপ ছিল, যে গ্রুপগুলোর কাজই হতো গিয়ে যে ধরেন মানুষ কোনো জিনিস নিয়ে যাচ্ছে, তাকে আক্রমণ করে তার জিনিসগুলো ছিনিয়ে নেওয়া, মানে ডাকাতি যেটা বলে আর কি, সেটা খুব বেশি মাত্রায় ছিল। কারণ ব্যবসা বাণিজ্য আসলে ওই রকম ভাবে তো আর ছিল না, হ্যাঁ। তখন কৃষকরা অথবা যারা করতো, তখন চাকরি বলতে যেটা জিনিস সার্ভিস, হ্যাঁ, সেটা তো আসলে খুব বেশি না, শুধুমাত্র সেটা ছিল হলো কি ওই সুলতানাত আমলে বা সুলতানের দরবারে অথবা রাজার দরবারে, বা আমরা বলতে পারি তখনকার সময় নবাব যারা ছিল ছোট ছোট অংশে, হ্যাঁ, তাদের দরবারে যারা কিছু কর্মচারী ছিল তারা কিছু টাকা পয়সা পেত, অথবা সৈন্য সামন্ত যারা ছিল বা সোলজার যারা ছিল তারাই কিছু মাত্র চাকরি করত, হ্যাঁ, সোলজারদেরকে টাকা দেওয়া হতো। তবুও অতটা টাকা না। যেমন সুলতানের কথার কথা যে সুলতানের আছে 5,000 সৈন্য, এই 5,000 সৈন্য হলো তার পেইড, দ্যাট মিনস তারা সারা বছর বেতন পায়। যখন কোনো যুদ্ধ লাগতো তখন তারা কি করতো, যে অন্য তার যে কি বলবো যে তার আহ, সাথে যারা ছিল অন্য রাজার কাছ থেকে সে ধার নিত, ধরেন আরো 5,000 সৈন্য ধার নিত। এখন এই 5,000 সৈন্যর টাকাটা সে কিভাবে দিত? এটা হলো গিয়ে আগের রাজা, সে এই 5,000 সৈন্যকে বলতো যে তোমরা যুদ্ধ করবা, যুদ্ধের সময় হলো গিয়ে ধরেন কথার কথা যে 5 মাস, তো 5 মাসের স্যালারি সে দিয়ে দিত। রাজায় রাজায় চুক্তি হতো যে যদি তুমি যুদ্ধে যেত, যা তুমি অর্জন করবা তার 50-50 আমার, হ্যাঁ, এরকম একটা চুক্তির মাধ্যমে তাদের মধ্যে একটা চুক্তি হতো এবং সে সৈন্য বাড়তো। এইভাবে তারা যুদ্ধ করতো। অথবা এরকম ছিল যে এরও যদি একটু আগে যান, তাহলে ব্যাপারটা ছিল এরকম যে আজকে আমরা যুদ্ধে বের হবো অমুক রাজার বিরুদ্ধে, হুম, যদি রাজ্য জয় করতে পারি তাহলে যা আমরা অর্জন করব সব সৈনিকদের মধ্যে সৈনিক র্যাঙ্ক অনুসারে আমরা ভাগ করে দিব, হ্যাঁ, আর রাজা পাবে বেশি, তারপরে কম, তারপরে এরকম করতে করতে সৈন্য পর্যন্ত পৌঁছাবে। তো এরকম একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ছিল। তো আসলে কি ব্যাপারটা কি, ওই রাজারাও আগে ডাকাতি করতো, হ্যাঁ, ডাকাত থেকেই রাজা হয়েছে। যাই হোক, তো এই যে কনসেপচুয়াল যে জায়গাটা, তাহলে এই কমিউনিকেশন লিঙ্ক গুলো যেগুলো ছিল সেগুলো তো এরকম অনেক ছোট ছোট রাজ্য ছিল যারা আক্রমণ করত। কিন্তু এই পোস্টাল সার্ভিসের এগেনস্টে, পোস্টাল সার্ভিসের এইটা যখন ইনভেন্টেড হয় এই বাংলায়, তখন একটা সবার মধ্যে এক ধরনের একটা লিঙ্ক তৈরি হলো যে না, এদেরকে আক্রমণ করা যাবে না, এরা বাদে বাকি সব আমরা ই করতে পারবো, যে যদি আমাদের মধ্যে কোনো প্রকার চুক্তি না থাকে তাহলে আমরা যেন সেটা ভায়োলেট করতে পারি।
সো এরপরে আমরা সাবমেরিন কেবল আনছি, সেটা হলো গিয়ে 1850 দিকে, এবং 1900 ফার্স্ট পর্যন্ত গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা এস্টাবলিশড হয়, আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি। ফার্স্ট সাবমেরিন লিংক ইজ হ্যাপেনিং ইন নিউ ইয়র্ক টু লন্ডন, এই এই জায়গাটাতে। অলরেডি এই জায়গায় যখন হচ্ছে, আমি আপনাদেরকে যে টাইম লাইনটা দিচ্ছি সেই টাইম লাইনে খেয়াল করেন যে বিসি থেকে 500 বিসি, তখন কিন্তু এই যে নেটওয়ার্কের লিংক গুলো এই রিজনে অলরেডি কিন্তু এস্টাবলিশড। ওকে, এবং এই জায়গাটাতে যদি একটু আপনারা খেয়াল করেন যে এটা হলো আমাদের রিজন, এই রিজনটা আমাদের মানে বাংলাদেশ, ইন্ডিয়া, বা এই বাংলাদেশের মোটামুটি সবগুলো জায়গার সাথে লিঙ্ক, মানে এই দেশের সাথে অনেক আগে থেকে লিঙ্ক ছিল, নইলে পরবর্তীতে যখন কেবল স্থাপন হয় তখন এই কেবলগুলো এখানে আসার কথা না, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে অনেক কাজ চলতেছে বা চলবে, সেগুলো আচ্ছা, যেটা বলতেছিলাম যে মোর্স কোড, হ্যাঁ, মোর্স কোড জেনারেটেড হয় এই টেলিগ্রাফ সিস্টেমের ক্ষেত্রে। টেলিগ্রাফ সিস্টেমের ক্ষেত্রে একটা খুব মজার জিনিস ছিল, আমি একটু একটু দেখাই যে টেলিগ্রাফ this one. এরকম একটা যন্ত্র ইউজ করা হতো, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটাকে বলা হচ্ছে টেলিগ্রাফ ডিভাইসেস। হ্যাঁ, তো এটার আগে একটু বলে নেই যে এই টেলিগ্রাফ ইনভেন্ট হওয়ার আগ পর্যন্ত রেলওয়ে ব্যবস্থা বা রেলওয়ে সিস্টেমটা অলরেডি ডেভেলপড হয়ে গেছে। হ্যাঁ, এই রেলওয়ে গুলোর একটা খুব কমন একটা বৈশিষ্ট্য হলো এগুলো না খুব বেশি বাঁকা হয় না, মানে যেটা আমরা বলে থাকি যে বেন্ডিং প্রবলেমের কারণে, হ্যাঁ, একটা রেলগাড়ি যখন চলে তখন তার বেন্ডিংটা এরকম হতে পারে না। ব্যাপারটা কি হবে, এরকম কার্ভ হয়ে আসবে, তার নাহলে রেলগাড়ি তো ঘুরতে পারবে না, তাই না? তাতে হয় কি যে এখান দিয়ে যদি আমরা কোনো তার যদি নিয়ে যাই বা ওয়্যার্ড কানেকশন যদি এস্টাবলিশ করি, তাহলে সেটার আসলে ওই বেন্ডিং এর কারণে কিন্তু কারেন্টের লস হয়, অথবা ফটোনিকের লস হয়, লাইট সোর্সের লস হয়। এই লস গুলো কিন্তু রেলওয়েতে কম। তো প্রথম দিকে কি করা হলো যে রেলওয়ে যেদিক দিয়ে যে ছিল, মানে রেলওয়ের যে কি বলবো যে যে লিংক, হ্যাঁ, সেই লিংক গুলো বরাবর তার দিয়ে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন কানেক্ট করা, এবং স্টেশন মাস্টার, এই যে কথাটা আমরা এটা বিভিন্ন নাটক সিনেমায় দেখে থাকি যে স্টেশন মাস্টার এখনো আছে, বাট স্টেশন মাস্টার, এই স্টেশন মাস্টারের কাজটা ছিল হলো কি যে কখন কোন রেল গাড়িটা আসতেছে সেটা জানা। তো প্রথম দিকে তারা কি করতো, তারা ধরেন কয়েকটা স্টেশন মিলে একটা করে সাব স্টেশন তৈরি করতো, মানে ধরেন জোনাল স্টেশন তৈরি করতো, এবং জোনাল স্টেশনে স্টেশন মাস্টাররা মিটিং করতো যে এখান থেকে এখান পর্যন্ত গেলে আমরা কয়টা থেকে কয়টার মধ্যে এখানে আসবো, বা কখন থেকে কখন ছাড়বো, এবং এইটাই ফিক্সড মেনটেন করা হতো, কারণ আদারওয়াইজ কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এবং দুটো ট্রেনের মাঝখানে এক লম্বা সময় রাখা হতো, অনেক বড় একটা সময়, যে সকালে একটা আসলো, বিকালে একটা আসবে। এটা কারণ কি, ওই যে ওই কমিউনিকেশন সিস্টেমটা যেহেতু ভালো ছিল না, যে এখনো রেলগাড়ি ওই দিক থেকে আসতেছে কিনা এটা তো আমি জানি না, এই স্টেশন ধরেন 100 কিলো দূরে একটা স্টেশন আছে, সে তো জানে না যে তখন তো রেল লাইন এরকম ছিল না, মাল্টিপল রেল লাইন তো ছিল না, একটাই রেল লাইন ছিল। তো এক স্টেশন ক্রস করলে আরেক স্টেশনে যাওয়ার জায়গা হতো, ব্যাপারটা এরকম, একটা রেলগাড়ি গেলে আরেকটা রেলগাড়ি আসে। তো তখন কি করা হলো যে এই স্টেশন গুলোকে কানেক্ট করার জন্য তার দিয়ে কানেক্ট করা হলো, এবং মোর্স, স্যামুয়েল মোর্স, উনি এই ধরনের একটা যন্ত্র, এই ধরনের একটা যন্ত্র উনি আবিষ্কার করলেন। এটা নাথিং, হ্যাঁ, অনেকে দেখবেন যে ছোটরা অনেকে এরকম একটা গ্লাসের ভিতরে একটা তার দিয়ে জয়েন করায় না, হ্যাঁ, ছোটবেলায় গ্লাস হোক অথবা ম্যাচ বক্স হোক, দুইজন দুই দিকে যদি কান লাগায় তাহলে দেখা যায় কি যে সে যদি কথা বলে খুব সুন্দর স্পষ্ট এখান থেকে শোনা যায়, একটা জাস্ট ওয়্যার যদি কানেক্ট করে দেয়।
তাই না? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরে বেস করে মোর্স কি করলো, যে এই ধরনের একটা যন্ত্র তৈরি করলো। বাংলায় যার নামটাও খুব চমৎকার, নাম ছিল টরে-টক্কা। মানে এটা টক টক আওয়াজ করতো। টিকটক না, টরে-টক্কা। ওকে। তো এই যন্ত্রে কি হতো, এই এখানে হলো গিয়ে প্রেস করা হতো এই জায়গাটাতে, প্রেস করে এই যে দেখেন এই জায়গাটাতে দুটো আহ, মানে তামার আছে এবং একটু ফাঁকা আছে। তো এটা যখন প্রেস করা হতো এখানে হিট করতো এবং একটা আওয়াজ হতো। এই যে সাউন্ড ওয়েভ যেটা তৈরি করা হলো, সেই সাউন্ড ওয়েভের ভিত্তি করে মোর্স সাহেবের অবদান হলো গিয়ে সে এই সাউন্ডের ইন্টারভেল গুলোকে নিয়ে উনি এক ধরনের এ বি সি ডি মানে নর্মাল লেটার ওয়াইজ এটা সাজালেন। যেমন ধরেন এ দিলে একবার চাপ দিবে, মানে একটা আওয়াজ হবে, জাস্ট টক করে একটা আওয়াজ হবে। বি মানে হলো গিয়ে টক টক, দুইটা আওয়াজ। সি মানে হলো গিয়ে তিনটা, ডি মানে হলো গিয়ে চারটা, ই মানে পাঁচটা। তার মানে কি এফ মানে ছয়টা সাতটা এরকম না, সেখানে একটু গ্যাপ আছে। গ্যাপটা কিরকম করা হলো, যে ধরেন দুটো লেটার আমরা লিখবো যে অ্যাপেল, তো দুটোর মাঝখানে কি করবো, এ, একটু মানে একটা সময়ের পজ আছে, ওটা হলো কি একদম ম্যানুয়াল সিস্টেম। হ্যাঁ, এই পজিংটা ম্যানুয়াল সিস্টেম। এই জন্য এই স্টেশন মাস্টার, যাদেরকে মাস্টার বলা হতো, তারা হলো কি এইটা ইউজ করার জন্য মাস্টার। দ্যাট মিনস তাদেরটা পারফেক্ট, এবং তাদের কঠোর পরিশ্রম করতে হতো, প্রশিক্ষণ নিতে হতো এটার জন্য, এটা ইউজ করার জন্য। কারণ কি, ওই যে সময়ের একটু এদিক ওদিক হলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ধরনের টেলিগ্রাফ সিস্টেম দিয়ে আগে কি করা হতো, ধরুন শর্ট মেসেজ পাঠানো হতো। এটা আপনারা পড়ে থাকবেন, মাদার ইল কামসুন, জাস্ট এতটুকু একটা মেসেজ। তখন কি এই এক একটা লেটারের জন্য আমরা যেমন এখন একটা এসএমএস সেন্ড করি 50 পয়সা, ঠিক আছে, তখন এই লেটার, একটা লেটার সেন্ড করব, এর জন্য আমাকে কি করতে হবে, টাকা পে করতে হবে। কত লেটারের ইনফরমেশন আমি পাঠাতে চাই, তার জন্য টাকা পাঠাতে হবে, টাকা দিতে হবে। যদি তখনকার হিসাবে যদি বলা হয় যে 1 আনা করে, হ্যাঁ, বা 1 পয়সা, তাহলে এখানে যতগুলো লেটার আছে ততগুলো পয়সা দিলে এই মেসেজটা সেন্ড করব টু ইউর নেক্সট ইয়েতে। তো তখন কি হতো, যে ঢাকা থেকে ধরেন চিটাগাং এ কোনো একটা মেসেজ পাঠানো হবে, তখন স্টেশন তো অনেকগুলো ইন দ্য মিন টাইম, মাঝখানে, তাই না? তো সবাই এটাকে কি করতো, যে অন্যদের যারা আছে তারা করতে কি, সবাই একটা মেসেজ পাঠানো হবে ঢাকা থেকে চিটাগাং, সবাই কি এটা প্রেস করে ধরে থাকতো, যে আহ 8টা থেকে 9টা পর্যন্ত একটা মেসেজ যাবে। সো আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে। এই জায়গায় এসে কিন্তু সেটা কিন্তু কি হয়, তারের ভিতর দিয়ে এখানে যখন আপনি একটা প্রেস করবেন, তখন অপর প্রান্তে যেটা আছে সেটা কিন্তু আওয়াজ করবে। হ্যাঁ, তো আপনি যদি এটা ক্লোজ করে রাখেন তাহলে সেই আওয়াজটা হবে না, সেই আওয়াজটা ট্রান্সফার হবে টু দ্য নেক্সট ডিভাইস। এইভাবে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত এক ধরনের একটা কমিউনিকেশন লিংক এস্টাবলিশ করা হতো, তারপরে মেসেজটা পাস করা হতো। এবং যত দূরে পাস করা হবে তত বেশি টাকা, ব্যাপারটা এরকম ছিল। এটা আমাদের দেশে খুবই প্রচলন ছিল একটা পর্যায়ে পর্যন্ত। যা হোক, এই টেলিফোনি যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমে প্রথমে দেখতে পাচ্ছেন এখন 7 নম্বর স্লাইড। ইয়েস স্যার। Yes, sir. টেলিফোনি সিস্টেমে 1876-এ আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন যেটা নিয়ে আসে, যে ভয়েস কমিউনিকেশনের জন্য নিয়ে আসে। এবং তার প্রধানতম চ্যালেঞ্জটাই ছিল হলো গিয়ে যে সবগুলো ফোনকে কানেক্ট করা নিয়ে। আহ, ধরেন আমার কাছে আহ, আহ, 5টা ফোন আছে, 5টা ফোন আছে, 4টা ফোনে দিই, 4টা ফোন আছে। এখন এটা 1 2 3 4, তাহলে কি এই 4টা ফোন নিজেদের মধ্যে কানেক্টেড হতে হবে, সবাই সবার সাথে কানেক্টেড থাকে, তাই না? তাহলে কতগুলো লিঙ্কের প্রয়োজন হয়? 4টার জন্য দেখুন 1 2 3 4 5 6, 6টা কানেকশন তৈরি হয়। তো উনি একটা সূত্র বাই করলেন, যে যতগুলো ডিভাইস তার ভিতরে কতগুলো কানেকশন হবে। তো এন হলো গিয়ে নাম্বার অফ ডিভাইসেস। তো আমাদের এই ক্ষেত্রে
নাম্বার অফ ডিভাইসেস হলো 4, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, সো 6, এতগুলো কানেকশন। এখন যদি ধরেন যে আমরা যদি এটাকে 100 দিয়ে করি, 100টা যদি টেলিফোন থাকে, তাহলে আমার কানেকশন কতগুলো হয় বলেন তো? স্যার আপনার মার্কারটা দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে না। কি সমস্যা, কিছু বুঝলাম না। আমি কি করলে আর দেখা যায় না? প্রেজেন্ট মোডে গেলে মেবি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, ওকে, তাহলে এখানেই থাকে। সো ধরেন 4টা ডিভাইস, যেটা বলতেছিলাম যে 4টা ডিভাইসের ক্ষেত্রে 1 2 3 4, এবং ধরেন 4টা টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল যেটা তৈরি করলো, এবং তাদের মধ্যে কি করতে হবে, ওই যে রেলওয়ে সিস্টেমটাকে উনি ছোট আকারে নিয়ে আসলেন। হ্যাঁ, যে একটা যন্ত্র বানালেন যেটা ওই টরেটাক্কা ডিভাইস বা টেলিগ্রাফের যে যন্ত্রটা সেটাকে উনি ইলেকট্রনিক যন্ত্রে রূপান্তর করবেন। করার পরে সেটাকে কানেকশন গুলো তার দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই রইলো। তো 6টা কানেকশন তৈরি করা হলো। তো এটাকে উনি কানেকশন গুলো বের করার জন্য এই ধরনের একটা সিমুলেট ইকুয়েশন তৈরি করলেন, যে আমাদের এই ক্ষেত্রে ইকুয়েশন ইকুয়াল টু 4, সো 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, সো 12 ডিভাইডেড বাই 2, 6, সো সেম অ্যাজ দিস। সো যদি 100টা হয় তাহলে 100 ইন্টু 99 ডিভাইডেড বাই 2, তাই না? সংখ্যাটা অনেক বেশি বড়, কত হবে? স্যার 4950। 4950। সো 100টা ডিভাইসের জন্য দেখেন 4950টা কানেকশন দিতে হবে। মেসি একটা ব্যাপার, রাইট? 1 লক্ষ ডিভাইসের জন্য কানেকশন কি হবে? আরো বেশি। মানে আম, সারা দেশ ধরেন তার দিয়েই থেকে যাবে। আপনারা কখনো কি ধরেন টেলিফোনের যে বুথগুলো আছে, বুথ বলবো না আমি, এটাকে কি বলে, যে এক্সচেঞ্জ সুইচ যেগুলো আছে, অনেক এলাকায় দেখবেন যে মেইন রোডের পাশে একটা বক্স, লোহার একটা বক্স আছে, যেখানে মাঝে মাঝে লাইনম্যানরা এসে কিছু কাজ করে। দেখছেন কখনো এরকম? ইয়েস স্যার। ওইটার ভিতরে যে কানেকশন দেখছেন, আহ, মানে ধরেন জি স্যার। লক্ষ কানেকশন ওখানে। তো ওটা একটু সিম্পলিফাইড ভার্সনটা এরকম যে ওই ধরনের বক্স, ধরেন কথার কথা ঢাকার মগবাজারে মূল এক্সচেঞ্জ, তাই না? এক্সচেঞ্জে সেখানে একটা কানেকশন আছে, সেখানে ধরেন আহ, আহ, কথার কথা যে 1 লক্ষ কানেকশন আছে, 1 লাখ কানেকশন আছে। এই 1 লাখ কানেকশনের যত টেলিফোনের আওয়াজ হবে সব একটা লিঙ্ক দিয়ে যাবে। মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং এগুলো নিশ্চয়ই আপনারা পড়ছেন ডিজিটাল কমিউনিকেশনের ভিতরে। সো এখানে কি করা হয়, মাল্টিপ্লেক্স করা হয় সে ভয়েস গুলো। ধরেন মগবাজার এক্সচেঞ্জ থেকে ধানমন্ডি এক্সচেঞ্জে প্রত্যেকটা দিন বা একটা সময়ে ধরেন আমার কথার কথা ধরলাম যে 100 কল জেনারেট হচ্ছে। তো 100 কল মাল্টিপ্লেক্স করে একটা সিগন্যাল আকারে, ইলেকট্রনিক সিগন্যাল আকারে পাঠানো হবে ধানমন্ডি এক্সচেঞ্জে। এখানে আসার পর ডিমাল্টিপ্লেক্স করা হবে সেটাকে, করে ওই যে বক্সের মধ্যে যে কানেকশনে যাওয়ার কথা সেই কানেকশনের সাথে কানেক্টেড হবে সেই ভয়েসটা। তারপরে সেখান থেকে চলে যাবে হলো গিয়ে আপনার ফোনের সাথে, মানে আপনার ফোন ধরেন ডাইরেক্টলি এখান থেকে কানেক্টেড, এগুলো থেকে কানেক্টেড, প্রত্যেকের বাসায় আলাদা আলাদা কানেকশন চলে গেছে। তো ওই যে ইয়েরা এসে যে একটা বক্সের মতো ঠিক করে, ওখান থেকেই কিন্তু সবার বাসায় বাসায় কানেকশন গুলো চলে গেছে এবং আলাদা আলাদা তার দিয়ে চলে গেছে, মাটির নিচ দিয়ে অথবা মাথার উপর দিয়ে যে কোনো ভাবে। তো এটা হলো কি পরবর্তী ব্যবস্থা, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেল যখন তৈরি করে তখন কিন্তু এই বিষয়টা ছিল এরকম মেসি। পরবর্তীতে ডিজিটাল টেলিফোনিক সিস্টেম চলে আসে। এখন যেমন আগে যেমন সুইচিং, ঢাকা থেকে যদি ধরেন রংপুরে টেলিফোন করা হতো, তখন রংপুর বলবো না, আমরা ধরেন ঢাকা থেকে যদি ধানমন্ডি, ঢাকা থেকে ধরেন এই মুন্সিগঞ্জ
অথবা ধরেন টাঙ্গাইল, এই সমস্ত জায়গায় যদি ফোন করতে হতো না, তখন বাসা থেকে ফোন তুলে আগে এক্সচেঞ্জকে বলতে হতো, ফোনে কথা বলতে হতো অপারেটরের সাথে, যে আমি টাঙ্গাইলে ফোন করব, একটু কানেক্ট করে দেন। উনি বলতো কি রাখেন, তাহলে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোনে রিং বাজলো, উঠালাম, উঠানোর পর উনি বললো কি নেন কথা বলেন। দ্যাট মিনস হলো গিয়ে এখন সে এই অপারেটরের কাজ হলো গিয়ে সে টাঙ্গাইলে ডায়াল করবে, টাঙ্গাইল এক্সচেঞ্জ অফিসকে বলবে এত নাম্বার বাসার ফোনে তুমি ডায়াল করো, ডায়াল করলো, সে ফোন রেখে দিল, কানেক্ট হয়ে গেল অপারেটরের সাথে, মানে ঢাকার অপারেটরের সাথে। অপারেটর যখন রেখে দিল তখন আমার সাথে কানেক্টেড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ম্যানুয়াল একটা সুইচিং চলতো। বাট পরবর্তীতে ডিজিটাল সুইচিং চলে আসছে। এখন যেরকম ডিজিটাল সুইচিং বলতে প্রথমে ইলেকট্রনিক সুইচিং চলে আসতো, অটোমেটিক এই সুইচিং গুলো কাজ করতো, যেগুলোতে দেখা গেল কি অনেক ক্রস কানেকশন হতো। টেলিফোনের ক্রস কানেকশন একটা ওয়ার্ড আপনারা শুনে থাকবেন, যে আপনি ফোন তুললেন, আরেকজনের কথা শুনতেছেন। হ্যাঁ, তো এরকম হতো। ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা কি হলো, যে না, এখন সেটা সফটওয়্যারের মাধ্যমে সেই জিনিসটা সুইচিং করা হয়। সো আরো বেশি পারফেকশনে চলে আসে টেলিফোনগুলো। তো এইগুলো এই যে তার দিয়ে কানেক্টেড করা, তারেরও কিছু ভ্যারিয়েন্ট চলে আসে হিস্ট্রিক্যালি, যেমন 1881-এ টুইস্টেড পেয়ার, লোকাল লুপ, তারপরে AT&T ফর্ম, তারপরে অটোমেটিক টেলিফোন সুইচেস, এইভাবে করতে 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 আস্তে আস্তে ন্যাশনাল নাম্বারিং প্ল্যান, এবং তার সাথে সাথে যেটা বললাম যে ডিজিটাল সুইচিং, সেই সুইচিং গুলোর প্ল্যানিং, সুইচিং গুলো কিভাবে কাজ করে, সেগুলো অনেক এস্টাবলিশড একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কের উপরে বেস করে আমরা কিছুক্ষণ আগে বললাম না যে মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, এটাকে অনেক সময় প্রথম দিকে এটাকে ক্রেজি একটা আইডিয়া বলা হতো, যে অনেকের কথা একসাথে মিক্স করে আবার আরেকটা এক্সচেঞ্জে গিয়ে সেগুলোকে আবার ধরেন বের করে নিয়ে আসা। ঠিক আছে, এটা একটা ক্রেজি আইডিয়া। এই ধরনের এটাকে বলা হয় প্যাকেট সুইচিং। মানে টোটাল 100 জনের কলকে একটা প্যাকেট বানালো, প্যাকেটটা ট্রান্সফার করে দিল টু নেক্সট ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে যাওয়ার পর প্যাকেটগুলো আবার ওপেন করে যার যার ডেস্টিনেশনে পাঠায়। এখন এই যে টেলিফোনি নেটওয়ার্ক, এই টেলিফোনি নেটওয়ার্কটাকে বলা হয় ভিক্টোরিয়ান ইন্টারনেট। ভিক্টোরিয়ান ইন্টারনেট কেন? এটা আসলে ভিক্টোরিয়ান ইন্টারনেট বলার একটা কারণ হলো গিয়ে এই আলেকজান্ডার গ্রাহাম বেল যখন এইগুলো ধরন তৈরি করে, তখন ইংল্যান্ডের রানী ছিল ভিক্টোরিয়া, এবং ইংল্যান্ড ওই সময়ে ওয়ার্ল্ডের প্রায় ধরেন 1/3 দখল করে বসে আছে। এবং এটা ঠিক যে ইংল্যান্ড তার ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য যে জায়গাগুলো কি বলে যে তারা অকুপাই করছিল, সেই জায়গাগুলোতে কমিউনিকেশন ব্যবস্থাকে সে উন্নত করছে, সেটা নিজেদের স্বার্থে, যাতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তার যে কি বলবো যে লুট করা পণ্য, ডাকাতি করা পণ্য, আমাদের দেশ থেকে তো আসলে ধরেন প্রতিনিয়ত ডাকাতি করছে, তাই না? যেমন আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে, অন্যান্য আফ্রিকান দেশগুলোতে নিয়ে নিচ্ছে। আমাদের দেশগুলো তো অনেক ভালো, কারণ হলো গিয়ে যে আমরা ওদের আগে থেকে সিভিলাইজড। এন্ড একটা জিনিস বলা হয় যে এই ভারত উপমহাদেশ যা আজকে ভাবে ওয়ার্ল্ড কাপ পরে হবে, এরকম একটা বলে আর কি। এটা হলো গিয়ে জওয়াহরলাল নেহরুর একটা কথা আর কি। যাই হোক, পানি হইলেও ওই সময়ে ব্যাপারটা ছিল এরকম যে আমরা যেহেতু আগে থেকেই সিভিলাইজড, সো আমাদের মধ্যে এক ধরনের চেতনা কাজ করতো, একটা ভাইব্রেন্ট ছিল যে আমরা ব্যাপারটা এরকম ছিল। ইউরোপিয়ানরা আসলো এখানে ব্যবসা করার উদ্দেশ্যে, তাদের তখন ব্যবসাই ছিল না, তারা আমাদের সাথে ব্যবসা করতে আসছে। এসে দেখলো যে এখানে তো বিশাল এক ব্যাপার, তো সেখানে দখল করে বসলো, দখল করে আমাদের জিনিসগুলো তারা নেওয়া শুরু করলো। যেমন আমাদের অঞ্চলগুলোতে তারা ধরেন এই যে আমাদের জামা কাপড়, শাড়ি, মশলা, বিশেষ করে এটাকে বলা হয় স্পাইসেস এরিয়া। হ্যাঁ, এই স্পাইস খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা ছোট্ট একটা হিস্ট্রি বলি আপনাদেরকে। যখন এই দেশে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রথম আসে হলো গিয়ে আপনার পর্তুগিজরা। তো পর্তুগিজদের টার্গেটই ছিল হলো গিয়ে এরকম, ব্যাপারটা ছিল যে আগে কিরকম হতো, আপনারা যদি ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখেন, আমি
আপনারা কি আমার উইন্ডো দেখতে পাচ্ছেন? নো স্যার। না, নো স্যার। স্যার শুধু প্রেজেন্টেশন দেখা যাচ্ছে স্যার, মানে স্লাইডটা। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। Okay. এই জায়গাটাতে এখন তো দেখতে পাচ্ছেন নাকি? ইয়েস স্যার। যে ওয়ার্ল্ড ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই হলো গিয়ে ইন্ডিয়া বাংলাদেশ। হ্যাঁ, আগের দিনে এইটা হলো গিয়ে ইউরোপ। ইউরোপের এই জায়গায় হলো গিয়ে পর্তুগাল, এটা হলো গিয়ে পর্তুগাল, এটা ইংল্যান্ড, হ্যাঁ, এটা ফ্রান্স, এদিকে জার্মানি, এটা নেদারল্যান্ড। এরা এদের সাথে কিন্তু অন্য কোনো জায়গার বিজনেস ছিল না। যেমন যত স্পাইসেস, সব স্পাইসেস গুলো ছিল হলো গিয়ে এই রিজনটা। এখন এদের সাথে এদের কোনো যোগাযোগ না, তখন এই সমুদ্র পথের জায়গাটাও ছিল না। তো ভাস্কো দা গামার নাম শুনছেন? সে প্রথমে বের করে যে এই দিক দিয়ে ঘুরে 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 এরকম করে ঘুরে এই মাদাগাস্কার দ্বীপ ঘুরে সে এসে এই সরি এই মাদাগাস্কার দ্বীপ ঘুরতে এসে সে এখানে এসে একবার ফিরে যায়। হ্যাঁ, এখানে এসে আর আগাতে পারে না, মনে করে কি যে এদিকে চলে গেলে তো অনেক দূর গিয়েছিল, গিয়ে দেখে যে আর কোনো কিছু পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, সে আবার ফেরত চলে গেছে। পরবর্তীতে সে আরো তীর ঘেঁষে যাওয়া শুরু করলো, যেতে যেতে সে মাদাগাস্কার হলো। প্রথমে সে ভাবলো কি মাদাগাস্কারই মনে হয় ইন্ডিয়া, কারণ কি ইন্ডিয়া থেকে আগে যে মানে এই অঞ্চল থেকে যে মশলাগুলো যেত সেটা যেত এইভাবে, এখান থেকে এই আকিয়াব বন্দর, এটা ছিল আকিয়াব বন্দর, হ্যাঁ, সেখানে যেত। সেখান থেকে মাঝখান দিয়ে ধরেন কি বলে যে বাই রোড সেগুলো গিয়ে পৌঁছাতো মিশরের কায়রোতে, আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া থেকে সেগুলো পাস হতো ভেনিসে, ভেনিসে রোমান সাম্রাজ্য থেকে সেগুলো ইউরোপের অন্যান্য কান্ট্রিতে বন্টন করা হতো। আমি একটা জিনিস বললাম কিছুক্ষণ আগে, বললাম না যে ইউরোপিয়ানরা তখন পশু শিকার করে খেত। এখন পশুর মাংস যদি সংরক্ষণ করতে হতো স্পাইসের দরকার। তখনকার সময় এরকম ছিল ইউরোপে আমাদের যে ব্ল্যাক পেপার আছে না, কালো মরিচ, এই ব্ল্যাক পেপার কেউ চেনেন? জি স্যার। দেখছেন কখনো কেমন দেখতে? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, একদম ছোট ছোট, মানে ধরেন গোল গোল বলের মতো, তাই না? কালো। সেটার একটা দানা কয়েন হিসেবে ইউজ হতো ইউরোপে ওই সময়, মানে এতটা তাদের কাছে মূল্যবান ছিল। এবং এই কালোমরিচ যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হতো। কারণ কি, যুদ্ধে কোনো আহত সৈনিকের ক্ষতস্থানে যদি সেটা লাগানো হতো তাহলে সেটা তাড়াতাড়ি শুকায় যেত এবং ইনফেকশন হতো না। এটা একটা বড় জিনিস। তার মানে কি, এটা একটা ঔষধি একটা ব্যাপার ছিল। কালো মরিচের কথা বললাম শুধু, তার সাথে ধরেন এই যে কার্ডামন, তারপরে বে লিভস, হ্যাঁ, আদার যেগুলো আছে সব। তো এইগুলো এইভাবে যেত। এখন এখান থেকে ব্যবসাটা কারা করতো? নাম্বার ওয়ান, আরব থেকে যারা আসতো তাদেরকে বলা হতো মোর। এই মোররা ইন্ডিয়ার এই রিজনে, এটাকে বলা হতো কালিকট। এখানে যেটা আছে সেটা হলো কালিকট বন্দর। কালিকট বন্দরের এই দিকে ছিল বিশাখাপত্তনম, মানে আপনারা
জানতে পারেন সেই বিশাখাপত্তনম থেকে এই হলো গিয়ে বাংলার মুন্সিগঞ্জে চলে আসতো, মানে ঢাকার বিক্রমপুর। এখান থেকে আসলে সাপ্লাই হতো জিনিসগুলো, আর এখান থেকে সবাই চলে আসতো এখানে, মানে জাভা অথবা ইন্দোনেশিয়া এইখান থেকে মশলাগুলো এখানে চলে আসতো। এখান থেকে ডিস্ট্রিবিউট হতো বিশাখাপত্তনম, সেখান থেকে ধরেন ঘোড়ার গাড়ি অথবা এই গাড়িতে করে চলে যেত কালিকটে, কালিকট থেকে এগুলো ট্রান্সফার। এখন বাঙালির সমস্যা ছিল এই জায়গায় যে আমরা বিজনেস বুঝতাম না, ঠিক আছে? আমাদের কাছে আসতো, আমরা মিনিমাম একটা বাজেট থেকে, কারণ বাঙালি এমন ছিল, আপনারা যদি ইবনে বতুতার যদি দেখেন, সে আসলে অনেক আগে, প্রায় ধরেন খ্রিস্টর পরে আর কি, মানে কতর দিকে 800 কি 900 শতকের দিকে উনি বাংলাদেশ ভ্রমণ করেন। তখন উনি এসে বলছেন কি, এদেশের মানুষ এতটাই সুখী যে তারা আসলে যে কি করে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি, যে কি করে খায় আসলে তারা, কিন্তু বাট দে আর হ্যাপি। হ্যাঁ, এটা ছিল ইবনে বতুতার ডায়লগ, যদিও আরো অনেক ডায়লগ আছে। তো তার মানে কি, এই দেশের লোকজন, মানে আমি যা ফলালাম খেলাম, সুখে শান্তিতে ঘুমালাম খালি বসে বসে। হ্যাঁ, ব্যাপারটা এরকম ছিল। যাও, তো এখান থেকে জিনিসগুলো ট্রান্সফার হয়ে এই ইউরোপের মধ্যে এটা ছিল সবচেয়ে লংগেস্ট রুট, এবং যেতে যেতে দাম বাড়তে থাকতো, এবং ইউরোপে গিয়ে সেটার দাম হয়তো স্বর্ণমূল্যের সমান। এই যে বললাম যে এক একটা কি বলে যে ব্ল্যাক স্পাইসের যে একটা গ্রেইন, সেই গ্রেইনের একটা কয়েন হিসেবে তাদেরকে ইউজ করতো, যে আমি তোমাকে একটা কালোমরিচ দেবো, তুমি আমাকে একটা মুরগি দাও, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো সেরকম পরিস্থিতি। পরবর্তীতে ভাস্কো দা গামা সেই এই পথটা এরকম এখানে এসে সে একটি কোনো পরবর্তীতে তার পরের বছর, পরের 5 বছর পর উনি আবার তৈরি করে মাদাগাস্কার ঘিরে। উনি এবার প্ল্যান করলো কি, যে আমি সোজা যাওয়া শুরু করবো। তো সে সোজা চলে গেল, চলে যেতে যেতে সরি সে সোজা গিয়ে এই কালিকট বন্দরে এসে হাজির। এখানে এসে দেখে, আরে বাবা, এই জিনিস তো এখান থেকেই যায়। হ্যাঁ, তো সে একটা রুট বের করলো। তখন এই ইউরোপিয়ান রোমান সাম্রাজ্যরা তখন তারা ভয় পেয়ে গেল, কারণ কি, ইউরোপ অলরেডি ডিপেন্ডেন্ট ছিল এদের উপরে, কিন্তু এখন আর ডিপেন্ডেন্সি থাকলো না ব্যবসার ক্ষেত্রে। তারা এই পথটা, যদিও লংগেস্ট রুট, বাট পর্তুগিজ তারপরে ইংল্যান্ড, এরা কিন্তু কি তখন তাদের নৌবাহিনীগুলোকে শক্ত করা শুরু করলো, যে বিশাল বিশাল জাহাজ এবং লরি টরি যেগুলো আছে সেগুলো বানানো শুরু করলো, যেগুলো নিয়ে তারা এই সমস্ত দেশে আসা শুরু করলো, এসে এখানে ব্যবসা বাণিজ্য, এখানে এসে ঘাঁটি তৈরি করলো। পর্তুগিজদের একটা বড় ঘাঁটি ছিল মুম্বাইয়ের কাছে, গোয়া একটা অঞ্চল, সেটা কিন্তু 1945-48 পরেও কিন্তু সেটা ইয়েদের আন্ডারে ছিল, পর্তুগিজদের আন্ডারেই ছিল। এবং ইংল্যান্ড কখনোই সেই জায়গাটা ঢোকেনি, কিন্তু ইংল্যান্ড কিন্তু সম্পূর্ণ ভারত যে দখল করছে তা না, ওই গোয়ার ওই রাজ্য কালিকট এই সমস্ত কিছু কিছু জায়গা পর্তুগিজ আন্ডারে ছিল, ফ্রান্সের অধীনেও কিছু কিছু জায়গা ছিল। তো পর্তুগিজরা, ইংল্যান্ড চলে গেছে 48-এ, কিন্তু পর্তুগিজরা গেছে কিন্তু 52 সালে, 1952-তে তারা ইন্ডিয়া ছাড়ছে ওই অঞ্চলটা। যাও, তো এই যে কমিউনিকেশন সিস্টেম আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে কমিউনিকেশন সিস্টেমে সেই ক্ষেত্রে যখন পরবর্তীতে 1850-এর দিকে এসে যখন টেলিফোন আবিষ্কার হয়ে যায়, তারপরে যখন প্যাকেট সুইচিং, সো ইটস এ ক্রেজি আইডিয়া, রাইট? এবং ওই সময়টা, এই সময়টাকে কেন বলতেছিলাম যে ভিক্টোরিয়ান ইন্টারনেট, যে এই সময়ে ইংল্যান্ডের রানী, এই যে যখন ইংল্যান্ড শাসন, যখন ভারতবর্ষ টোটালটাই দখল করে ফেলছে, তখন কিন্তু রানী ভিক্টোরিয়া হলো গিয়ে এবং এই নেটওয়ার্কের উপরে বেস করে তখন রেলওয়ে তৈরি হয়ে গেছে, টেলিফোন তৈরি, লাইন বসে গেছে, এই লাইনের উপরে বেস করেই ইন্টারনেট আসা শুরু করলো। মানে কম্পিউটার যখন আবিষ্কার করা হলো 48-এর পরে, তারপরে 64 সালে যখন কম্পিউটার আসলো, 67-তে বাংলাদেশে আসলো, 69-এ বাংলাদেশে আসলো, তখন থেকে আমরা আসলে পরিচিত হলাম ইন্টারনেট জিনিসটা। কিন্তু ইউরোপে এর আগে থেকেই তারা এটাকে, এই কমিউনিকেশনটাকে কন্ট্রোল করে নিয়ে বিভিন্ন ধরনের ডিভাইস আবিষ্কার করা শুরু করে দিয়েছে বেসড অন দিস টেলিফোনি নেটওয়ার্ক, যে কারণে এই টেলিফোনি নেটওয়ার্কটাকে বলা হয় ভিক্টোরিয়ান নেটওয়ার্ক। এবং ভিক্টোরিয়ান নেটওয়ার্ক থেকে ভিক্টোরিয়ান ইন্টারনেট বা প্রাচীন ইন্টারনেট আমরা যদি বলে থাকি তাহলে সেটি। এবং সেই ক্ষেত্রে মোস্ট সাকসেসফুল কম্পিউটার রিসার্চ, সায়েন্স রিসার্চ প্রজেক্ট যেটা ছিল আরপানেট, এই আরপানেট এই নেটওয়ার্কটাকে তৈরি করে।
ইন ডিসেম্বর 1969 এর দিকে। এটা নেটওয়ার্ক, কম্পিউটার তৈরি হয়ে গেছে কিন্তু আগে, হ্যাঁ, নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখি যে 1961 এর দিকে প্যাকেট সুইচিং, 62 এর দিকে গ্যালটিক নেটওয়ার্ক, যেটা কি বলে যে নিউ ইয়র্ক এবং লন্ডনের মাঝখানে। তারপরে 65 এ প্রথম কম্পিউটারকে ইউজ করে ওভার দ্য ফোন লাইন ইউজ করে কানেক্ট করার যে প্রোটোকল, সেটা তৈরি করা হয়। আরপানেট তৈরি করা হয়। তারপরে বিবিএন ইনস্টল করা হয়। বিবিএন মানে হলো গিয়ে যে এই 5টা কম্পিউটার যদি একটা নেটওয়ার্ক তৈরি করে, আরেকটা 5টা নেটওয়ার্ক কম্পিউটার যদি আরেকটা নেটওয়ার্ক তৈরি করে, দুজনের মাঝখানে, এখনকার যেটাকে রাউটার বলে, হ্যাঁ, এই ধরনের রাউটিং সিস্টেম। পরবর্তীতে ইউসিএলএ, দ্যাট মিন্স ইউনিভার্সিটি অফ আচ্ছা সরি ওকে। দেন এনসিপিএ, আরপানেট, ডারপানেট, এগুলো আমরা ধীরে ধীরে জেনে যাব। এর কোনগুলো কি, এটা খুব ইম্পর্টেন্ট। 1972 দিকে ভিনসার্ফ নামে একজন লোক, যে আসলে টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, হ্যাঁ, এইটার আসার পরেই ইন্টারনেট বুম। 1974 এ অ্যাকচুয়ালি ইন্টারনেটের যে ব্যবহার সেটা শুরু হয়ে যায়। মানে এর আগ পর্যন্ত এগুলো সবগুলোই ছিল রিসার্চ বেসড, বাট এরপর থেকেই শুরু হয়ে যায় ইউজেস, জেনারেল ইউজেস। এটা হলো গিয়ে সেই টেলিফোনটা, অনেক আগের টেলিফোন। এটা হলো গিয়ে 1960 এর দিকে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছিল। এটা হলো গিয়ে আমেরিকাতে ইউসিএলএ, 5টা ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউসিএলএ তার মধ্যে একজন, ইউসিএলএ, স্ট্যানফোর্ড, ইউসিএসবি, হ্যাঁ, এগুলো ছিল। এদিকে ছিল কার্নেগেল অথবা ইলিনয়েস ইউনিভার্সিটি, হ্যাঁ, লিঙ্কন স্টেট। এবং এই সাইটটাতে, বা আমরা বলে থাকি যে ওয়াশিংটন ডিসি কে ঘিরে বা নিউ ইয়র্ক সিটিটাকে ঘিরে এই ধরনের নেটওয়ার্ক গুলো এখানে তৈরি করা হয়, যা ওই ইংল্যান্ডের সাথে কমিউনিকেশন তৈরি করে। 1973 দিকে নেটওয়ার্কটা দাঁড়ায় এরকম। মানে এগুলো দিয়ে ডিপেন্ড করা হচ্ছে বিভিন্ন কান্ট্রির সাথে যে নেটওয়ার্ক হাব গুলো তৈরি করা হচ্ছে, সেই হাব গুলো। তো যত বাড়তে থাকলে তত পেইনও বাড়তে থাকবে, স্বাভাবিক। তখন কান সাহেব, এই কান সেই কান না যে আমাদের কি বলে যে লুই কান না, হ্যাঁ, লুই কান হলো যে কে বলেন তো, বলতে পারবেন লুই কান কে আছেন? জি স্যার, মানে আরেকবার একটু বলবেন। লুই কান, একজন ভদ্রলোকের নাম, কে এসে বিখ্যাত একজন লোক, বাংলাদেশের হিস্ট্রিতে উনি বিখ্যাত। কিছুদিন আগে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে, তার ছেলে সেটা রিসিভ করছে। বলতে পারবেন না? আচ্ছা দেখি তো কে কে আসছে ক্লাসে। এই লুই কান কি হচ্ছে কি ওই যে আমাদের সংসদ ভবনের যে ডিজাইন করেছে তার কথা বলছেন? রাইট, এই লুইকান সেই লুইকান না, কিন্তু সে আরেকজন লুইকান। হ্যাঁ হ্যাঁ, তো এটা মনে করানোর জন্য আর কি, যে আচ্ছা, এই কান সেই লুইকান না, এই কান অন্যজন। হুম, তো যাই হোক, এই কান ভদ্রলোক সে আহ, কিছু গ্রাউন্ড রুলস তৈরি করে নেটওয়ার্ক ইউজ করার জন্য। আমরা ধীরে ধীরে সেগুলো দেখব।
এবং কান প্রথম দিকে সেই রুলস এর উপর বেস করে মনে করছিল কি মাত্র 20টা নেটওয়ার্ক তৈরি হতে পারে ওয়ার্ল্ডে ভবিষ্যতে, তাই না? তো এখন কি 20টা নেটওয়ার্ক? না এখন নেটওয়ার্ক দেখতে এরকম 2006 সালে এরকম ছিল। এগুলো কিভাবে তৈরি করা হয়? এগুলো হলো কি এই আপনারা যে কানেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কমিউনিকেশন লিংক, আর যে স্টারের মতো যে জ্বলজ্বল করতেছে এগুলো হলো নোড। যে নোডে সবচেয়ে বেশি ডাটা যায় সেগুলো দিয়ে একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। এটা হলো 2009 এর পিকচার, 20 এর পিকচার আমি পাইনি। সেখানে মনে হয় ব্ল্যাক হোল হয়ে গেছে অলমোস্ট। রিজন গুলো দেখেন, এখানে একটা রিজন, এখানে আরেকটা রিজন, ছোট ছোট রিজন গুলো। আপনারা যদি এটাকে ইন্টারপ্রেট করেন দেখুন কি ওয়ার্ল্ড ম্যাপ তৈরি হবে এবং জায়গাগুলো বোঝাবে। This is the history, more history on internet. Internet is nothing. Network of networks. Then this one, another chronological history of the internet. এটা আসার পর আমরা অন্ধ হয়ে গেছি নাকি? জি স্যার। তারপর আর কিছু খেয়াল নেই, এখন আর কিছু খেয়াল থাকে না। আইফোনের নতুন ইনভেনশনটা কি বলেন তো? আইফোনের না, মানে অ্যাপেলের কি আসতে যাচ্ছে আইফোনে, মানে অ্যাপেল কি আনতে যাচ্ছে বলতে পারবেন? স্যার ওই যে ওয়ালেট মানে হচ্ছে ইয়া করতে পারবে আর কি, মানে একটা ডিজিটাল ওয়ালেট, ওটাতে স্যার হচ্ছে গিয়ে ইউজারের হচ্ছে আপনার ওই মানে তাদের যে পার্সোনাল ইনফরমেশন এটা তারা ডিজিটালি রাখতে পারবে আর কি, এটা এরকম প্ল্যান আছে। ধরেন আইফোনের ফার্স্ট আসলো কবে জানো? 2007 নাকি? হ্যাঁ 2007 এর দিকে, 2007 এ আইফোন আসলো। এর আগ পর্যন্ত ধরেন আইফোন ছিলই না, মানে আইফোন ছিল না, অ্যাপল কোম্পানি কম্পিউটার তৈরি করলো, তারা ফোনে ঢুকলো। এখন সব লিঙ্ক, মানে এই যে আইফোন অ্যাপলের চিন্তাটা কি, বড় বড় কোম্পানিগুলোর চিন্তাগুলো কি, যে মানুষ কোন দিকে বেশি সময় কাটাচ্ছে সেই জায়গাটাতে কোনো কমিউনিকেশন লিঙ্ক তৈরি করা যায় না। অ্যাপল যখন দেখলো যে কম্পিউটারের সামনে বসে থাকতে সে বিরক্ত হচ্ছে, সে হাঁটতে চলতে কম্পিউটার ইউজ করতে চায়, সে ফোনের দিকে চলে আসে, তাই না? এখন অ্যাপলের নেক্সট টার্গেট হবে হলো গিয়ে গাড়ি আনা, আইকার দেখবেন নিয়ে আসবে, আইকার নিয়ে আসবে, তখন সবাই গাড়ি কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমার মনে হয় আর কি, আমি ঠিক শিওর, হ্যাঁ সেই জায়গায় চলে আসবে, সবাই গাড়ির দিকে, গাড়িতে উঠে কেউ আর বাড়িতে থাকতে চায় না, সবাই গাড়িতে থাকতে চায়। Okay, so at the end of the class, we have already know something, but keep in mind that you have to explore this kind of history, that is স্পিডের কিরকম একটা হিস্ট্রি আছে, দ্যাট মিনস আস্তে আস্তে এই নেটওয়ার্কের স্পিড কিরকম করে বাড়তেছে। দেন ল্যাটেন্সি, দ্যাট মিনস ল্যাটেন্সি বলতে যে সেন্ডার যখন কোনো ডাটা পাঠায় আর রিসিভার সেটা রিসিভ করার পর সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, তখন সেটা এটা আসতে যত এই এতটুকু কমিউনিকেশন করতে যতটুকু সময় লাগে, দ্যাট মিনস আমি একটা ডাটা পাঠাবো, সে আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, এই যে ডাটা পাঠালাম এবং অ্যাকনোলেজমেন্ট আসতে কতটুকু সময় লাগলো, এটাকে বলা হয় ল্যাটেন্সি পিরিয়ড। দেন এনকোডিং মিনস হোয়াট কাইন্ড অফ data encryption or decryption method is applied to that messages, সেটাকে বলা হয় এনকোডিং। কেবল ম্যানেজমেন্ট,
মাল্টিপ্লেক্সিং, রাউটিং, প্যাকেটিং, সুইচিং, এই জিনিসগুলো কি কনসেপ্টগুলো অনেকদিন ধরেই আছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। বাট ইউ হ্যাভ টু এক্সপ্লোর ফর দ্য নেক্সট ক্লাস ইজ দ্যাট দ্য স্পিড এন্ড ব্যান্ডউইথ। আপনাদের কাজ হলো গিয়ে স্পিড এবং ব্যান্ডউইথের উপর একটা গ্রাফ তৈরি করবেন ইয়ার ওয়াইজ। যে আমি এখানে হিস্ট্রির দিকে আমি বলছিলাম যে 1972 এর দিকে যখন টিসিপি তৈরি করা হয়, এর আগের যে স্লাইডটা ছিল আমাদের, is it this one, 1972 উইন্ডসার যখন টিসিপি তৈরি করে তখন থেকে ইন্টারনেট শুরু। তো 1972 থেকে শুরু করে আজকে পর্যন্ত 2021 পর্যন্ত ইন্টারনেটের স্পিডের একটা গ্রাফ আপনারা তৈরি করবেন। নেক্সট ক্লাসে আমি যে কাউকে জিজ্ঞেস করতে পারি যে আমাকে দেখান ইয়ার ওয়াইজ 72, 73, 74, 75 এইভাবে করতে করতে 2021 পর্যন্ত। 21 এর ডাটা যদি না পান 20 পর্যন্ত। স্যার এটা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড? হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে। If you go to the Google internet, Google, then you can find all the necessary information over there. So এটা মানে হলো কি আপনারা একটু জানেন, বুঝেন কিভাবে ইভলিউশনটা হলো। আমরা এখন আপনারা বাসা বাড়িতে এখন যেরকম কত ইন্টারনেট স্পিড কত এখন আমাদের বাসা? মিনিমাম 2 Mbps বেসিক কানেকশন। আর যদি ফেসবুক ইউটিউব হয় তাহলে 50 Mbps। ওকে, জি স্যার। এখন তো ইন্টারনেট প্যাকেজও বিক্রি হয় যে ইউটিউব এর জন্য আলাদা ব্যান্ডউইথ, ফেসবুকের জন্য আলাদা ব্যান্ডউইথ, জি স্যার। আর নরমাল ব্রাউজিং এর জন্য 1 Mbps থাকলেও হয়, না থাকলেও হয়, নাকি? আলাদা আলাদা ক্যাশিং থাকে। তো যাই হোক, এগুলো দেখবেন। আর এই ক্লাসে যেহেতু আমরা হিস্ট্রি নিয়ে কথা বললাম, হিস্ট্রি মোস্ট অফ দেম হিস্ট্রি আর নেটওয়ার্ক হিস্ট্রি। আমি অনেকগুলো হিস্ট্রির কথা বলছি, মেডিভেল হিস্ট্রি ইন বাংলা, দেন ইউরোপিয়ান হিস্ট্রি, দেন আপনাদের একটা বই বলি। হ্যাঁ, এই বইটা যদি পড়তে পারেন খুব ভালো হয়। বাংলায় বইটা লেখা আছে, ইংলিশেও লেখা আছে। স্পাইস ওয়ার একটা লেখা আছে, যেটা আসলে বাংলার একটা, বাংলা যে বইটা ছিল সেটার ইংলিশ ভার্সন। এটা এরকম না, আমাদেরকে এত কি ভাইবেন না যে বাঙালিরা একটা বই লেখে, হ্যাঁ, সেটা অন্যরা অনুবাদ করে না। নো, বাঙালিরা একটা বই লিখছে, সেটা অনুবাদ করছে চিরাং ইউনিভার্সিটির এক প্রফেসর সত্যেন সেন। তার একটা বই লেখা মশলার যুদ্ধ, হ্যাঁ, মশলার যুদ্ধ। ইংলিশে সেটা অনুবাদ হয়েছে স্পাইস ওয়ার। স্পাইস ওয়ার। সো কেউ যদি ইংলিশটা পড়তে ভালো লাগে তাহলে স্পাইস ওয়ার অনলাইনে সার্চ দিবেন, পিডিএফ পেয়ে যাবেন। আর কেউ যদি বাংলা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে মশলার যুদ্ধ সত্যেন সেন লিখে সার্চ দিবেন, ইউ ক্যান গেট ইট। এই বইটা পড়েন, পড়লেই বুঝতে পারবেন যে আমরা কতটা সমৃদ্ধ ছিলাম এবং আমরা কারা, এটা জানাটা জরুরি। এখন আমরা নিজেদেরকে জানার চাইতে অন্যকে জানতে বেশি পছন্দ করি। যাও, আগে নিজেকে জানুন, বাই ইয়োরসেলফ। কে বলছে? মানি টাকা? জানি না স্যার। সক্রেটিসের নামও শুনেন নাই আপনারা? হ্যাঁ, না স্যার, শুনছি স্যার, সেটা শুনছি স্যার। বই করবেন, বই করবেন। সেকশন 4 ইফতেখার আলম পিয়াল আছেন? হ্যাঁ স্যার।
ওকে, সারাফ তাসনিম, Present, sir. ফজলে রাব্বি সাজিদ, Present, sir. নাজমুল হাসান, Present, sir. শাহনেওয়াজ শুভ, Present, sir. সিরাজুল ইসলাম স্বাধীন, Present, sir. আঞ্জুম হক, Present, sir. মুস্তফা কামাল, Present, sir. মেহেদী হাসান রিফাত, ইয়েস স্যার। আব্দুল্লাহ আল মামুন, Present, sir. ইসমামুল করিম, Yes, sir. সিয়াম ইবনে জামিল, প্রেজেন্ট স্যার। মেহেদী হাসান অনিক, Present, sir. সাবিহা মুমতাজ, সালমান সাদ, Present, sir. জান্নাতুল কুবরা, Present, sir. আমির হামজা, প্রেজেন্ট স্যার। আল আমিন আহমেদ, Yes, sir. মুশফিকুল ইসলাম, সুপর্ণা আবেদিন, সাদমান সামির, Present, sir. Present, sir. Sir, Shupurna Abedin present. কামরুল ইসলাম আশিক, সাদিয়া আঞ্জুম লামিয়া, Present, sir. মারুফ তাকলায়, প্রেজেন্ট স্যার। এস এম শাহরিয়ার, ইয়েস স্যার। সৌরভ বিশ্বাস, Yes, sir. শেখ ওবায়দুল্লাহ শিহাব, Present, sir. জারিফ আল নাইম, Present, sir. সালমান রহমান, আবির আহমেদ, Present, sir. ইশরাত আমিন, Present, sir. নূরে আজনি, মাহাদি হাসান ভুইয়া, Present, sir. নিশাদ শর্মিলা, Present, sir. রেদওয়ান হোসেন, ওমর হাসান রুমি, প্রেজেন্ট স্যার। আশরাফুল নাহার অনন্যা, Present, sir. নুসরাত রহিম, সঞ্জিদা আক্তার, Present, sir. জাহিদুল ইসলাম, জিহাদুল ইসলাম, Present, sir. শাকিলা ইয়াসমিন, Present, sir. সামিহা ফাইরুজ, Yes, sir. স্যার কামরুল ইসলাম আশিক। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আর আপনাদের এই লেকচারটা আমি পাওয়ার পরে এটা কি ফেসবুক গ্রুপস ওমর হাসান রুমি, জি স্যার। কি এটা? স্যার ওই যে স্যার কোনো নোটিশ থাকলে স্যার যদি কেউ না থাকে স্যার ওটার জন্য স্যার। স্যার Sorry? ফেসবুক গ্রুপ স্যার। কেন? মানে আপনাদের নিজেদের কমিউনিকেশনের জন্য? না না স্যার, এটা স্যার মেইনলি গ্রুপ স্যার, মানে ফেসবুকে স্যার, মানে কোনো নোটিশ যদি থাকে স্যার, যদি কেউ না আসতে পারে স্যার ওখানে স্যার সবাই দেখতে পারবে আর কি স্যার। আপনিও দেখতে পারবেন স্যার চাইলে। না, আপনারা তো ক্লাসরুমেই ফলো করতে পারেন, সেটার জন্য ক্লাসরুমের স্ট্রিমে আপনারা লিখতে পারেন, আমি ওপেন রাখছি তো। ওকে স্যার। হ্যাঁ, ক্লাসের স্ট্রিম অপশনটা খোলা আছে, সেখানে কমেন্টও করতে পারবেন আপনারা। কারণ এক জায়গায় থাকলে হয় কি যে ভালো হয়, কারণ অনেকে আছে ফেসবুক ফলো করবেন, অনেকে আছে ক্লাসরুম ফলো করবেন। ইউ শুড ফলো দ্য ক্লাসরুম। জি স্যার।